নমস্কার, আমি ডক্টর সুব্রত দাস, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বলতে গেলে ঘরে ঘরে আছে, বা অন্ততপক্ষে একটা পাড়ায় যদি 10টা পরিবার থাকে, 6-7খানা পরিবারে তো অবশ্যই আছে। সেটা হচ্ছে ডায়াবেটিস। খুব কমন রোগ। সেটা অল্প হোক, বেশি হোক, মানে সুগারের ওষুধ খায় না বা সুগার লেভেল একদম নর্মালে, এরকম এখন খুব বেশি খুঁজে পাওয়া যায় না। একটু বয়স হলে, বা বয়স কেন, কম বয়সেও এই জিনিস হচ্ছে। এবার আমরা অনেকেই একটা ভাবনা চিন্তার মধ্যে থাকি যে কারোর ফ্যামিলিতে আছে, মানে হয়তো বাবা, কাকা বা দাদুর ছিল, ঠাকুমার ছিল, তো তার মানে আমার সুগার বা ডায়াবেটিস হবেই, এরকম একটা ভুল ধারণার মধ্যে দিয়ে আমরা চলি। কিন্তু ব্যাপারটা কি আদৌ তাই, সেটা একটুখানি বুঝে নেওয়া দরকার। বা যদি তাই তাই নয়, প্রথম কথা, যদি আংশিকও সত্য হয়, তাহলে সেটাকে আমরা আটকাবো কি করে? কারণ রিসেন্ট আপনারা যদি জার্নালগুলো বা খবরের কাগজ পড়েন বা দেখেন, সেখানে দেখতে পারবেন যে ভারতবর্ষে গত কয়েক বছরে সুগার পেশেন্টের সংখ্যা, অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, মানে প্রচুর বেড়েছে। তো তার কারণগুলো, বা সেই বেড়ে যাওয়া সংখ্যার মধ্যে যেন আমি আপনি না পড়ি বা আগামী দিনে পড়ি, তার জন্যেই একটু সচেষ্ট হওয়া দরকার। সেগুলো কি? দেখুন, ডায়াবেটিস মূলত দু ধরনের হয়। এক হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, আর একটা টাইপ 2। এবার এই টাইপ 1টা হচ্ছে একটা অটো ইমিউন কন্ডিশনে হয়, যেটা আমার আপনার এক্স্যাক্টলি হাতে নয়। ওটা বিভিন্ন শারীরিক কারণে হয়, ওগুলো আমি আপনি বিশাল কিছু চেঞ্জ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, টাইপ 2 ডায়াবেটিস যেটা যেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রয়েছে, সেটা আমরা একটুখানি সচেষ্ট হলে প্রায় আটকে দিতে পারি। হয়তো কিছু পার্সেন্টেজ থাকবে যাদের এই চেষ্টার পরেও হবে, কিন্তু তার পরিমাণ কমবে, তো অনেকটাই আটকে দেওয়া যায়। এবার এই টাইপ 2 ডায়াবেটিস কেন হয়? এটা মেনলি ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে আমার বডিতে যে ইনসুলিন তৈরি হয়, বডি তার এগেনস্টে কাজ করে, বা আরো ভালোভাবে বলতে গেলে এগেনস্টে কাজ করে না, কিন্তু ওর ফরে কাজ করে না। মানে ওই যে ইনসুলিনটা আমার বডিতে যে কারণে কাজে লাগে, সেই বিষয়টাকে শরীর অতটা ভালোভাবেও কাজ করতে দেয় না। কেন হয়? এবার ইনসুলিন কি একটু ছোট্ট করে বুঝে নিই। ইনসুলিন মনে করুন একটা চাবি। কিরকম বিষয়টা? ধরুন আপনার আমার বাড়িতে 1 ঘন্টা ধরে হয়তো 30 জন লোক এসছে, একের পর এক এসছে, আমরা দরজা খুলেছি, ঢুকিয়েছি। তাহলে বাড়ির গেটের বাইরে কখনোই কিন্তু ভিড় ভাট্টা হয়ে যাবে এরকম ব্যাপারটা ঘটবে না। আমি তালা খুলছি, চাবি দিয়ে একজন ব্যক্তি ঢুকছে, আবার 2 মিনিট পর আরেকজন ঢুকছে, তার একটা নির্দিষ্ট সিস্টেম বজায় রয়েছে। তো এই ইনসুলিন হচ্ছে ওই তালা খোলার চাবি। ঘরটাকে যদি মনে করি আমার শরীরের প্রত্যেকটা কোষ, তাহলে ওই কোষের, অর্থাৎ সেই ঘরের তালাটা খোলে হচ্ছে ইনসুলিন। আমি আপনি খাবার খাচ্ছি, রক্তে সুগার যাচ্ছে, এবার কোষের মধ্যে ওটা ঢুকছে, ইনসুলিন তালাটা খুলে দিচ্ছে, তারা নির্দিষ্ট পর্যায়ক্রমিক ভাবে ওটা ঘটতে থাকছে। যখন ওই তালাটা খুলছে না, ঠিকভাবে চাবিটা কাজ করছে না, তখন কি হচ্ছে, গেটের বাইরে যেমন অনেক লোকের একটা জমায়েত হয়ে যাবে, ঠিক কোষের বাইরেও, অর্থাৎ রক্তর মধ্যে প্রচুর পরিমাণে সুগার একত্রিত হয়ে যাচ্ছে, যাকে আমরা সুগার বলে জানি বা ডায়াবেটিস বলে জানি। এবার এটা কি কি কারণে হয়, মানে আমার এই বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? তার প্রাথমিক কারণ হিসেবে হচ্ছে একদম অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। মানে বিষয়টা কিরকম? আমি জাঙ্ক ফুড প্রচুর পরিমাণে খাচ্ছি, মিষ্টি প্রচুর পরিমাণে খাচ্ছি, প্যাকেজড ফুড, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস, অর্থাৎ যেগুলোকে আমরা এক কথায় সফট ড্রিঙ্কস বলে জানি। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বলুন বা ওই সোডা জাতীয় জিনিস বলুন, মানে আগেকার দিনে আমাদের ছোটবেলায় আমি অন্তত দেখিনি যে পেরেন্টসরা, বাচ্চার বাবা মা, বাচ্চা স্কুলে যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস কিনে বোতলে ভরে দিচ্ছে, এই জিনিস আমি দেখিনি। জানি না আপনারা দেখেছেন কিনা, দেখলে অবশ্যই বলবেন, আশা করি দেখিনি, মানে দেখেননি। কিন্তু এখন এরকম প্রচুর দেখা যায়। বা বাচ্চার টিফিনে কিছু একটা ওই বার্গার বা এই জাতীয় জিনিস দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, তার বডিতে হঠাৎ করে প্রসেসড ফুড বেশি পরিমাণে যাচ্ছে, যার সুগারের মাত্রা, অর্থাৎ গ্লুকোজ বা ফ্রুক্টোজের মাত্রা অনেক বেশি পরিমাণে।
তাহলে শরীরে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে সুগার চলে আসছে, কিন্তু ইনসুলিন কিন্তু জানে না যে হঠাৎ করে এতখানি সুগার আমার বডিতে আসবে। তাহলে ও এবার খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজকর্ম করতে যাচ্ছে। এই ঘটনা যখন বছরের পর বছর ধরে চলতে থাকছে, তখন সেই ইনসুলিন আর ভালোভাবে কাজ করতে পারছে না। এই ঘটনা হলে ইনসুলিন রেজিস্ট্যান্স। আরো বেশ কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যে আহ, শরীরের চলাচল, মানে আমি দু চারটে উদাহরণ দিয়ে এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে আগেকার দিনে মাঠে ঘাটে দেখতেন অনেক বেশি ব্যক্তি কিছু না কিছু খেলতে। মানে আমার মনে আছে ছোটবেলায় আমাদের লোকালে একটা মাঠ আছে গরিমা মাঠ বলে, সেখানে এখন স্টেডিয়াম হয়েছে। ভোরবেলা আর বিকেল বেলা আগে গিয়ে জায়গা দখল করতে হতো। এখন জায়গা দখল, প্রথম কথা সেই মাঠটা এখন নেই, কিন্তু যে মাঠগুলো আছে সেই মাঠগুলো জায়গা দখল, খেলারই লোক নেই, যখন আপনি যাবেন তখনই খেলতে পারবেন। মানে শরীরের কাজকর্ম, যাকে ফিজিক্যাল এক্সারসাইজ বলুন বা চলাচলই বলি আমি, সেগুলো প্রচন্ড পরিমাণে কমে গেছে। টোটো নামক এক বস্তু ছোটবেলায় ছিল না। তখন আমাদের কি করতো, লোকে হয় সাইকেল চালাতো বা টুকটাক একটু অত ডিস্টেন্স 1-1.5 কিলোমিটার হেঁটেই চলে যেত। এখন সেই বিষয়টা কিন্তু নেই। এখন কি হচ্ছে, রাস্তায় বেরোচ্ছে এই টোটো, ওরা ডাক দিল, দু চারটে টোটো দাঁড়িয়ে গেল, একটা ধরলো, টুক করে চলে গেল, মানে 2 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যায়, কিন্তু সেটাও করছে না। তাহলে আমার শরীর কিন্তু আর যে মেটাবলিজম বাড়বে বা আমার ক্যালোরি খরচা করবে, সেই জিনিসটা আসছে না। একে সেডেন্টারি লাইফ লিড, মানে ওই অলস হয়ে বসে থাকা, এরকম একটা বলা যেতে পারে। বা ঘুম, এটা একটা বড় বিষয়। ঘুম কিন্তু খুব কম আগে ঘুমের ওষুধ খেতে খুব রেয়ার কেস, একটু অনেকটা বয়স হয়ে গেছে, অনেক রকম শারীরিক প্রবলেমে ভুগছে, তারা নর্মালি দেখা যেত ঘুমের ওষুধ খাচ্ছে। কিন্তু এখনকার দিনে আইটি সেক্টর বলুন বা যে কোনো সেক্টর বলুন, এতটাই মেন্টাল প্রেশার থাকে, যেখানে একটু সাউন্ড স্লিপ যাকে বলে, সেটার জন্য ঘুমের ওষুধ খেতে হয়, তার মানে ঘুমটা প্রচন্ড পরিমাণে ব্যাহত হয়। আরেকটা জিনিস, যেটা না খেয়ে থাকা মানে এরকম নয় যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা খেলেন না, সেটা প্রবলেম নয়। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে এতটাই সময়ের অভাব, যে ক্ষেত্রে খাওয়া মানে যৎ সামান্য, সেটাও গিলতে হচ্ছে, চিবানোর সময়টুকু নেই। অফিসে গিয়ে হয়তো টিফিন আওয়ার্স হয়তো আধ ঘন্টা, তার মধ্যে অফিস থেকে বেরিয়ে খাবার দোকানে যাওয়া বা যাই করতে করতে 10-15 মিনিট চলে যাচ্ছে, বাকি সময়টা অলমোস্ট গিলতে হচ্ছে। সেটাও কিন্তু আবার হাই ক্যালোরি যুক্ত খাবার। সেই একই গল্প, সকাল থেকে দুপুর অবধি বডির ইনসুলিনটা যে তৈরি হয়েছে, ও কিছু কাজ পাচ্ছে না। কিন্তু যখন কাজ পেলো, একসাথে এতখানি কাজ পেয়ে গেল যে বাবা, মানে সে তখন গলদঘর্ম অবস্থা আর কি, যে ঠিকঠাক কাজ করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। তাহলে এই কারণগুলোর জন্য আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। এবার আপনি বুঝতে পারবেন কি করে যে আপনি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক। ডায়াবেটিক হলে তো ব্লাড টেস্ট করলে অবশ্যই ধরা পড়ে, কিন্তু প্রি ডায়াবেটিক মানে ডায়াবেটিস হওয়ার আগের কন্ডিশনকে প্রি ডায়াবেটিক বলে। ভারতবর্ষে যার সংখ্যা প্রচুর, মানে আগামী 10 বছরে এই প্রি ডায়াবেটিক ব্যক্তিরাই কিন্তু ডায়াবেটিক ব্যক্তিতে রূপান্তরিত হবে। কি কি সে বোঝে যায়, সেটা হচ্ছে যে খাবার খেলেন, খানিকক্ষণ পরে আবার খিদে পেয়ে গেল, হতে পারে। মানে কেন খিদে পাবে না, কারণ আপনার তো কোষের ভেতরে ইনসুলিন চাবি খুলে খাবারটা ঢোকেনি। এবার রক্তে খাবার থাকলে তো সেই খাবার কোষে যাচ্ছে না, কোষের তো খিদে পাচ্ছে, তাহলে বারে 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 খাবারের একটা চাহিদা আসছে। দ্বিতীয় হচ্ছে ক্লান্তি, মানে যখনই আপনি খাবার খেলেন, যে কোনো খাবারই খাচ্ছেন, তারপরে এরা ক্লান্তি ক্লান্তি ভাব, মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিই। যে কোনো খাবার খেলেই মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিই। এই বিষয়টা ঘটছে। আচ্ছা, এটা কেন ঘটছে, সেটা একটা কারণটা আমি এখনই বলে দিচ্ছি। এটিপি, ছোটবেলা থেকে পড়ে এসেছি আমরা, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা অ্যাকচুয়ালি আমাদের এনার্জি, সোজা বিষয় বলতে গেলে এনার্জি। তাহলে যখন আমি অনেকক্ষণ না খেয়ে এতখানি খাবারকে একবারে দিয়েছি, ওই এটিপি প্রচুর পরিমাণে খরচ হয়ে গেছে ওই খাবারটাকে হজম করার জন্য। তাহলে আমার যে শরীর চালনা করবে সেই এটিপির সংখ্যা খুব কম হয়ে গেছে, আমার ক্লান্তি লাগছে। সেটা যদি আমি অনেকক্ষণ ধরে খেতাম, অনেকক্ষণ ইন দা সেন্স অন্তত 20-25 মিনিট ধরে খেতাম, তাহলে কি হতো, আস্তে 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 আস্তেও কাজ করছে, নিজের মতন কাজ করছে, কিন্তু সেটা ঘটছে না, একবার এতখানি হচ্ছে। কোনো জায়গায় কেটে কুটে গেলে, একটুখানি মশা কামড়েছে, একটু চুলকানো হয়েছে, হয়তো একটু ছাল উঠে গেল, সেটা সারতে 7 দিন লেগে গেল, করতে পারে। বা কোনো জায়গায় স্কিনের কোনো ডিজিজ হয়েছে, কোনো সমস্যা হচ্ছে স্কিনের, সেটা সারছেই না, ওষুধ খাচ্ছি 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 খাচ্ছি, সারছে না। আরেকটা কারণ আছে, মানে কারণ নয়, সরি, মানে লক্ষণ আছে, বারে বারে বাথরুম পাওয়া।
মানে আপনি এই ইউরিন পাস করে আসলেন, আবার খানিকক্ষণের মধ্যে পেয়ে গেল। এই কয়েকটা জিনিস যদি হয়, স্থূলতা, ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু মানে এটাও একটা মারাত্মক কমন জিনিস। আপনি আশেপাশে তাকালে দেখতে পারবেন যে আজ থেকে আপনি 15 বছর পিছিয়ে যান, তখন রোগা মানুষের সংখ্যা প্রচুর ছিল, কিন্তু এখন বর্তমানে রোগা মানুষের সংখ্যা নেই বললেই চলে। ইভেন রোগা হলে কেউ সেটাকে অ্যাবনর্মাল ভাবে, মানে ব্যাপারটা কিরকম, ওই বাবা এত বাজে চেহারা হয়ে গেছে, আর ওটা বাজে হয়নি, ওটা ভালো হয়েছে। নর্মালি তাই হয় আর কি, মানে বেশ গুবলু গুবলু চেহারা পত্র হবে, খুব ভালো চেহারা। কিন্তু ব্যাপারটা তা নয়। ফিট থাকাটা জরুরি, শরীরে ফ্যাট কম থাকাটা খুব খুব এসেনশিয়াল। সেটা আরো ভ্যারাইটিস কারণের জন্য ভালো, হাঁটুর ব্যথা, সেগুলো আমরা পরে একদিন আসবো। তো এইগুলো কারণ হচ্ছে, বা এইগুলো দিয়ে লক্ষণ দিয়ে দেখা যায় যে এই প্রবলেমগুলো হচ্ছে, মানে ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। তাহলে এবার করবোটা কি? করব যেটা, সেটা হচ্ছে সফট ড্রিঙ্ক খাওয়া। ওটা কিন্তু বেসিক্যালি চিনি গোলা, মোটেই কিন্তু বিভিন্ন কোম্পানি আছে, আমি নামগুলো বলছি না, যেগুলো আমের শরবত বলে বাজারে বিক্রি হয়, তার মধ্যে কিন্তু বিশ্বাস করুন আর না করুন, বাস্তব হচ্ছে এক বিন্দুও আম থাকে না। অরেঞ্জ মানে কমলা লেবু, তার বিভিন্ন ফ্লেভারের জিনিস পাওয়া যায়, ফ্লেভারের। কমলা লেবু কিন্তু থাকে না, কারণ আপনি যদি আমের রস করে বাড়িতে রেখে দেন 2-3 দিনের মধ্যে, দেখবেন 2-3 দিনও লাগবে না, হয়তো একবেলাতেই পোকা হয়ে যাবে। কমলা লেবুর রস করে রেখে দেন, থাকবে না। প্রিজারভেটিভ দেয় এবং অ্যাডেড ফ্লেভার সম্পূর্ণ পরিমাণে তাই থাকে, চিনি গোলা বেসিক্যালি তাই হয়। বা মনে করুন চকলেট, চকলেট কিন্তু দেখবেন একটা প্যাকেট চকলেট কত মাস রয়ে যাচ্ছে, তার মধ্যে পুরোটাই প্রিজারভেটিভ থাকে, এবং কোনোটাই ডার্ক চকলেট নয়, বা আমার আপনার শরীরের জন্য ভালো না। তাহলে এই জিনিসগুলোকে খাওয়া আমাকে একটু আটকাতে হবে। এবার হ্যাঁ, সপ্তাহে একদিন আপনি একটুখানি হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে একটু জমিয়ে খেলেন, আলাদা ইস্যু। কিন্তু সেটা যদি রেগুলারে পরিণত হয়, যে আমি রাত্রিবেলা আর খাবার আবার বাড়িতে গিয়ে, না দরকার নেই, আর একদিন চাউমিন, একদিন এগরোল, একদিন এক্স ওয়াই জেড, বিভিন্ন রকম জাঙ্ক ফুড। আর এখন তো লাল কাপড়ে মোড়া হাঁড়ি একটা মানে আমাদের অঞ্চলে অন্তত, প্রায় জানি না ভারতবর্ষেই হতে পারে, জাতীয় খাবার। মানে আপনি এই মানে প্রতি 100 মিটারের মধ্যে একটা করে পাবেন। গন্ধ তো নাকে আগে খুব ভালো লাগতো, এখন মানে অসহ্য লেগে যায়, কারণ সব জায়গাতেই একই গন্ধ বেরোচ্ছে। এইগুলোকে আমাদের একটু অ্যাভয়েড করতে হবে। খাবার খুব ভালো করে চিবিয়ে খেতে হবে, চিবিয়ে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বেশ কয়েক বছর তো হলো ডাক্তারি করছি, তাতে করে এইটুখানি দেখতে পেয়েছি, যারা বর্তমানে যদি একটু তাদের চেহারা ভালো হয়, ভালো বলতে ওই আবার বলছি, দেখতে ভালো আসলে খারাপ, মোটামুটি 10% to 15% কমান, ওয়েট কমান, তাহলে কিন্তু ডায়াবেটিস থেকে অনেকটাই দূরে যাওয়া সম্ভব। দিনের বেলা বেশি পরিমাণে খান, রাত্রিবেলা কম খান। কারণ আমি আপনি খাবার একটুখানি পরেই ঘুমিয়ে পড়ি, যেটাও উচিত নয়, অন্তত 2 ঘন্টা বা অ্যাটলিস্ট 1 ঘন্টা পর ঘুমোতে যাওয়া উচিত। সেটা কম খেতে হবে, দিনের বেলা বেশি খান, রাত্রিবেলা কম খান, তাহলে এটা অনেকটা এড়ানো যাবে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 হাজার স্টেপ একটু হাঁটুন, প্রচন্ড জরুরি, মানে একদম মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব জায়গার জন্য জরুরি, হার্টের জন্য জরুরি, সবকিছুর জন্য জরুরি, প্রচন্ড ভালো জিনিস। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ঈষদ উষ্ণ গরম জলে, একটু ঈষদ উষ্ণ বলেছি কিন্তু বেশি গরম জল নয়, একটু, তার মধ্যে একটু লেবু, পাতি লেবু, একটু মধু দিয়ে একটু খান, প্রচন্ড ভালো জিনিস। ভিটামিন সি অনেকটা আপনি পাচ্ছেন, সকালবেলা এনার্জি পাচ্ছেন, জরুরি। আর খাবার খুব ভালো করে চিবিয়ে খান। ভগবান আমাদের এই যে গালের ভেতর দিকটায় প্রচুর লালা গ্রন্থি দিয়েছে, কি কারণে? ওটা হজমের কারণে। কিন্তু কখন বেরোয়? যখন এটার মুভমেন্ট খুব ভালো করে হয়। দাঁত দিয়েছে কেন? খাবার ক্রাশ করার জন্য, মানে খাবারকে কেটে 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 টুকরো টুকরো করে ওটাকে একদম মিহি করে দেওয়ার জন্য। তাহলে আমি একটা গ্রাস খাবার মুখে পড়ার পর যদি 25 থেকে 30 বার চিবাই, তাহলে এইটাও বেরোবে, ওটাও ক্রাশ হবে, সুন্দর একটা প্রায় লিকুইড ফর্ম হয়ে যাবে, কোনো দিন গ্যাস অম্বলের সমস্যা হবে না। এটা হজম ভালো হবে, সেই কার্বোহাইড্রেটটা হজম না হওয়ার ফলে ফ্যাটে রূপান্তরিত হবে না। আরেকটা লাস্ট খুব ইম্পর্টেন্ট কথা বলি, ঘুম থেকে উঠে অর্থাৎ দিনের প্রথম খাবার যতটা বেশি প্রোটিন সমৃদ্ধ হবে ততটাই ভালো।
কারণ ব্রেকফাস্ট মানে কি, উপোস ভঙ্গ, তখন আমার শরীর না একদম খাবারের জন্য হাঁকপাক করে। তো সেই প্রোটিনটা যদি আমার বডিতে যায়, সে খুব ভালোভাবে আমার সমস্ত সেলকে রিজেনারেট করবে, বা যেগুলো ড্যামেজ সেলকে আবার রিপেয়ার করবে, নতুন গ্রোথ করবে, মানে সবকিছুর দিক দিয়ে ভালো হবে। ওটাও আবার একই ঘটনা, মাথার চুল থেকে পায়ের নখ প্রত্যেকটা কোষের জন্য জরুরি। তাহলে এই এই কাজগুলো যদি আমরা করতে পারি, আর একটু হাঁটতে পারি, যতটা সম্ভব তিনটে সাদা জিনিসের কথা বলবো, খাবার থেকে যত বাদ দেবেন তত মঙ্গল। এক হচ্ছে চিনি। বিশ্বাস করুন আর না করুন, আবার এক কথা রিপিট করছি, এখনকার বাজার যে চিনি পাওয়া যায় কোনোটাই আখের রস থেকে তৈরি হয় না। আপনি দাম দিয়ে বিচার করলে এমনি বুঝতে পারবেন, না হলে একটুখানি ঘাটাঘাটি করলে বা পড়াশোনা করলে জানতে পারবেন। ওটা টোটালটাই একটা কেমিক্যাল, যেটা খুবই ক্ষতিকারক। দ্বিতীয় হচ্ছে এক্সট্রা নুন। অনেকেই আছে পাতে, আগে দেখবেন বিয়ে বাড়িতে না, ওই প্রথমেই নুন দিয়ে যাওয়ার, যখন আর কি মানে নিজেরা পরিবেশন করতে নুন দিয়ে যাওয়ার একটা চল ছিল। মানুষ একটু বুঝতে পেরেছে, এখন টেবিলে একটা ছোট্ট কোটো রেখে দেয়, যার প্রয়োজন নিল, যার প্রয়োজন নিল না। কিন্তু আগে একটা ব্যাপার ছিল, আগেই নুন দিয়ে গেল। ওই নুন, এক্সট্রা নুন, রান্নার নুন বলছি না, এক্সট্রা নুন যত কমাবেন তত মঙ্গল। থার্ড জিনিস হচ্ছে ময়দা। হজম করা খুব ডিফিকাল্ট। এবার এখন আবার ময়দার একটা ছোট ভাই বেরিয়েছে, সেটা হচ্ছে রোল আটা। ডেফিনেটলি আপনার আমার আমার বাড়িতে হয় না, বেশিরভাগ মানুষের বাড়িতে রোল আটা খায়। কেন খায়? দেখতে খুব চকচকে হয়, রুটিটা বেশ সুন্দর সাদা, ঠিক আছে, মানে লাল লাল নয়, বা একটু কিচকিচে, দাঁতে লাগে না, কিন্তু ওটা খাওয়া মোটেই ভালো নয়। ওর মধ্যে ভুসি থাকে না। গমের থেকে তো আটা তৈরি হয়, গমের খোলাটা পুরো বাদ দিয়ে দিয়ে ওটাকে বানানো হয়। ময়দার ছোট ভাই বলতে পারে। একটা জিনিস বলুন তো, সেটা হচ্ছে গরু মোষের কখনো দেখেছেন যে গ্যাস অম্বলের জন্য ওষুধ খেতে হয়? আছে তো, ভেটেরিনারি ডাক্তার আছে তো। হয় না কিন্তু। কেন হয় না? কারণ আমরা নিজেদের খাবারের থেকে চেলে নিয়ে ভুসিটা ওদের খাওয়াচ্ছি। ওর শরীর ভালো হচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে। এই চলটাও নতুন, নতুন বলবো না, বেশ কয়েক বছর ধরে চলছে। দোকানে গিয়ে হয় চাক্কি আটা বলুন, বা ভুসি শুদ্ধ আটা বলুন, বা চালু আটা বলুন, ওর দামও কম, আলটিমেটলি খাওয়াটা ভালো। একটু শাকসবজি বেশি পরিমাণে খান, ফাইবার খুব ভালো জিনিস, খাবার হজম হবে ভালো। প্রি ডায়াবেটিক যারা, মানে যে যে উদাহরণগুলো দিলাম, তাদের জন্য ফাইবার প্রচন্ড পরিমাণে জরুরি। তাতে করে আপনার হজম ভালো হবে, ওটা না কোষের মধ্যে ঢুকতে ও খুব ভালো হেল্প করে। তো সুতরাং এই এই জিনিসগুলো আমরা যদি করি, তাহলে আগামী দিনে ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমবে। এবং আরো বড় কথা, আমি আপনি ওই ডায়াবেটিস রোগীর মধ্যে নিজেদের নামটা লেখাবো না। তো আসুন আমরা এগুলো একটু মেনটেন করে চলি। কোনো রকম কোনো জিজ্ঞাস্য থাকলে ভিডিওর তলায় ডেফিনেটলি কমেন্ট করতে পারেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ।